এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গালভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে, কেন? আপনি অভ্যুত্থানের কোথাও লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? মানুষ 100 জন 200 জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। তখন মূলত যেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি। যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন, যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন, যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন, তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে, তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয়? অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন? জুলাই গণপরিষদকে ধন্যবাদ এই বিষয়ক একটা আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই জাতীয় আলোচনাগুলো করা যাচ্ছে না আর কি। ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের আলোচনা করলে খুব দ্রুত পতিত স্বৈরাচারের দালাল নানান ট্যাগ খাইতে হচ্ছে। তা এমনি নানান রকম চাপে আছে আর কি বাংলাদেশের মানুষ। কেউ হচ্ছে একই মানুষ কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পতিত স্বৈরাচারের দালাল, আবার একই সঙ্গে কালার রেভলিউশনের কুশীলব, একই মানুষ এই জাতীয় ট্যাগ খাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে এই আলোচনাটা যে একটা সৎ আলোচনার জায়গায় আমরা করতে পারছি, এটার জন্য আসলে আয়োজকদের আসলেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি আসলে কিভাবে কথা বলবো আমি জানি না, কারণ এখানে যারা বসে আছেন তারা অনেকেই আমার শিক্ষক তুল্য এবং আমার সরাসরি শিক্ষক, তারাও বসে আছেন। তো আমি খুব বেশি একাডেমিক আলোচনা বা খুব জ্ঞানগর্ভ আলোচনা না করার চেষ্টা করব। আমি খুব সরল করে কিছু আলোচনা করব। আমার ভাষা বা ভঙ্গি যদি আসলে কোনো জায়গায় বেয়াদবির শামিল মনে হয় তাহলে আপনারা ক্ষমা ঘেন্না করে দেবেন, এইটুকু আশা করতে পারি। এটা বিপ্লব না গণ অভ্যুত্থান, এই আলোচনাটা শুরুর দিকেই আগস্টের 10-12 তারিখের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ একটা ভাইটাল আলোচনা হয়ে উঠেছিল, যেটা কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান। তো আমার এটা একটু চটুল রসিকতা মনে হতে পারে। আরিফ সোহেল অভ্যুত্থানের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাহাঙ্গীরনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তো তিনি মজা করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন? এখন বিষয়টা হয়ে গেছে এরকম যে নিজেরটা তো এই জন্য খুব সাংঘাতিক কিছু মনে হয় যে নিজেরা যেহেতু করছি, কাজে এত বড় একটা কিছু চোখের সামনে দিয়ে ঘটলো, এত মানুষ মারা গেল, এত কিছু হইলো, তাহলে এটা বিপ্লব না কেন? এখন আহ্লাদ করে এটাকে বিপ্লব বলাই যায়। বা যারা বুদ্ধিমান তারা তো আর আমাদের মতো এরকম করে বলবেন না, তারা আরও অনেক বেশি কাঠামোগতভাবে বা অনেক শিক্ষা বা অনেক জ্ঞানের প্রয়োগ করে ওই কনক্লুশনে রিচ করার চেষ্টা করবেন, যেটা সামহাও একটা রেভলিউশন। এখন মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে যে ধরেন একটা কথা যিনি প্রাবন্ধিক তিনি বলে গেলেন, গুরুত্বপূর্ণ কথা, যে হচ্ছে যে আমাদের এখানে বামপন্থী লিটারেচারের প্রাধান্যর কারণে আমরা মনে করি উৎপাদন সম্পর্কের পরিবর্তন না ঘটা পর্যন্ত সেটা বিপ্লব না। এখন আমরা যদি অন্য যে দুটো বিপ্লবের কথা কোট আনকোট গণতান্ত্রিক বিপ্লব হিসেবে বলা হলো, সেই দুইটা বিপ্লব নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে এইটা এরকম বাইনারি না। যেমন ফরাসি বিপ্লব এবং মার্কিন রেভলিউশন। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে 1776-এর বিপ্লব আমি জানার জন্য জিজ্ঞেস করছি, এটাতে উৎপাদন সম্পর্কে পরিবর্তন ঘটে নাই? ব্রিটিশরা তারা যেই কলোনি হিসেবে কাজ করতো এবং কোন ফসল মার্কিনরা ফলাতে পারবে এবং সেটার জন্য তাকে কতখানি ট্যাক্স দিতে হবে এবং তার কৃষি নীতি ব্যবসা নীতি কী হবে, সেটা যে ব্রিটিশ আইলসে বসে ঠিক করে দিত, সেই সম্পর্কের পরিবর্তন ঘটার মধ্য দিয়ে মার্কিন বুর্জোয়া শ্রেণী এবং মার্কিন যেই শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, তাদের কি উৎপাদন কাঠামোর পরিবর্তন ঘটে নাই? তারা কি নতুনভাবে নতুন জিনিস উৎপাদন করা বা উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্তগুলোর বদল ঘটে নাই? একটা স্বাধীনতা সেখানে এসেছে কিনা? যদি এসে থাকে তাহলে আপনার এই গণতান্ত্রিক বিপ্লবও আসলে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তনই, এবং এটা যে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন বা গতিশীলতা সৃষ্টি করেছিল সেটা আরও ভালো বোঝা যায় যখন আমরা দেখি তার 100 বছরের মধ্যেই আপনার আমেরিকাতে একটা গৃহযুদ্ধ হচ্ছে এবং যে গৃহযুদ্ধের মূল প্রশ্ন হচ্ছে আপনার কৃতদাস প্রথা থাকবে কি থাকবে না। অর্থাৎ আপনি যেগুলিকে গণতান্ত্রিক বিপ্লব বলছেন সেগুলি সম্পূর্ণরূপে যদি কাঠামো উৎখাত নাও করে দেয়, সেখানে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন বা এক ধরনের রূপান্তর
সেখানেও বিদ্যমান। আমরা ফরাসি বিপ্লবের পরে দেখতে পাচ্ছি জেকোবিন আর জিরোন্ডিনদের মধ্যে স্বাধীনতা কি এই নিয়ে তর্ক হচ্ছে। সেই স্বাধীনতা কি, এই তর্কের মূল ভিত্তি কি? জেকোবিনরা বলছে যে কেউ আমার স্বাধীনতা আছে তাই আমি ব্যবসায়ী হিসেবে যে কোনো জিনিসের প্রাইস 10 গুণ করে দিতে পারবো, এটা স্বাধীনতা না। জিরোন্ডিনরা বলতেছে না, এটা স্বাধীনতা। সে এভাবে করে তার স্বাধীনতাকে ইন্টারপ্রেট করতে পারে। তার যদি ব্যবসায়ী হিসেবে মনে হয় যে বাজারে সেই পণ্য এত দামে বিক্রি করবে, তাহলে সে করতে পারে। তাহলে সেখানেও তো শ্রেণী সম্পর্ক আসতেছে, সেখানেও তো উৎপাদন কাঠামো নিয়ে কথা আসতেছে। কাজেই আমার উৎপাদন কাঠামো এবং যা থাকবে তাই, কিন্তু আমি বলবো এটা বিপ্লব, এইটা খুব অনেস্ট হয় না। এবং সেটার বাদ দিয়ে যদি আমি এভাবেও চিন্তা করি যে জনগণের সার্বভৌমত্ব, খুব গাল ভরা কথা। জনগণকে আমরা যারা বসে আছি, আমরাই কিন্তু দেখেন, মানে এটা আমি খাটো করার জন্য বলতেছি না, আমি গত 2 মাস 3 মাসে মনে হয় এরকম 10টা-12টা প্রোগ্রামে গেছি এবং আরও 20টা শুনতে গেছি। এবং আমি যেই লোকগুলাকে দেখছি যারা এই নিয়ে আলোচনা করতেছে, আমরা অনেক জনগণের কথা বলতেছি যে জনগণকে ইনভলভ করতে হবে, জনগণকে ইনভলভ করতে হবে। কিন্তু আমরাই ওই যে নাগরিক যারা আমরা নাগরিকরাই ঘুরে ফিরে এগুলা করতেছি। এর মধ্যে আসলে জনগণের ব্যাপক অর্থে কোনো পার্টিসিপেশন নাই। এটা হচ্ছে হার্ড ট্রুথ। এটা মানুষের নিতে কষ্ট হতে পারে, কিন্তু এটাই সত্য। এখন কথা হচ্ছে যে আপনি যেই রাষ্ট্র কাঠামোর কথা বারবার করে আসছে, এখানে কিছু মৌলিক সমস্যা আছে। দেখেন, গ্র্যান্ড ন্যারেটিভ পোস্ট মডার্ন যুগে খাটবে না। কোনো একটা সুনির্দিষ্ট ন্যারেটিভের উপর ভিত্তি করে বিপ্লব হবে না, খুব ভালো কথা। কিন্তু একটা দৃষ্টিভঙ্গি তো থাকতে হবে। একটা সংকটকে আমি কিভাবে ইন্টারপ্রেট করি, আমার এখানে সমস্যাগুলো কি এবং সেই সমস্যাগুলোর সমাধানগুলো কি, সেই বিষয়ে একটা কমন দৃষ্টিভঙ্গি না থাকলে কি হবে জানেন? আপনি প্রথমে গোটা কোটা অ্যাবলিশ করার জন্য লড়াই করা শুরু করবেন। তারপরে একটা সরকারের পরিবর্তন হওয়ার 3 মাসের মাথায় আপনি বলবেন যে উত্তরবঙ্গে কোনো মানুষ নেই, উত্তরবঙ্গ গোটায় কিছু উপদেষ্টা চাই। কারণ আপনার তো দৃষ্টিভঙ্গি কোহেরেন্ট না। আমরা কোনো কোহেরেন্ট দৃষ্টিভঙ্গি নিয়ে নামি নাই। আমি এটা বলতে পারি, এরকম দাবি নিয়ে এখানে বলতে পারি, কারণ আমি আন্দোলনের সেন্ট্রাল ফিগার না হলেও পেরিফেরিয়াল ফিগার ছিলাম। আমি জানি আন্দোলনের নেতারা তখন কি চিন্তা করছিল। এখানে এখন তো বলতেই পারি, এটা তো কোনো সমস্যাই না। যে যখন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সাথে এই বিষয়ে কথা বলেছি, যে আমাদের কিছু রিজার্ভেশন ছিল, যে অ্যাফার্মেটিভ অ্যাকশন সম্পূর্ণ নাই করে দেওয়ার যে আন্দোলন, এটা তো পশ্চিমে রাইট উইঙ্গাররা করে। খুব সহজ করে বলি, যে মেরিটোক্রেসির আলাপ, এটা পশ্চিমে আমেরিকায় কে করে? রিপাবলিকানরা করে। ইউরোপে কারা করে? ফার রাইট করে। এখন আমাদের এখানে যেভাবে অ্যাফার্মেটিভ অ্যাকশন দেওয়া হতো তাতে হিতে বিপরীত হতো। ওই অ্যাফার্মেটিভ অ্যাকশন যে মার্জিনালাইজ তার পর্যন্ত পৌঁছাইতো না, ফলে অ্যাফার্মেটিভ অ্যাকশনের বিরুদ্ধে এক ধরনের জনক্রোধ বা ক্ষোভ ছিল। কিন্তু যখন আমরা বলা শুরু করলাম যে হচ্ছে যে মানে ব্যাপারটা এমন হয়ে গেল যে যত কম শতাংশ কোটা দেওয়া যায় তত ভালো, তো তখন হয়তো আমরা জিজ্ঞেস করছি যে এটা কেন। এবং খুব অনেস্ট উত্তর তারা যেটা বলছে সেটা হচ্ছে যে যেসব ছেলেপেলে আন্দোলন করতে আসছে এরা এটাই চায়। সো এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। এবং এই পপুলিজম দ্বারা দুষ্ট আন্দোলন না হলে আপনি 5ই আগস্টের পর এতগুলি মাজার ভাঙার গল্প শুনতেন না। আপনি 5ই আগস্টের পরে আপনার হিজড়াদের গ্রামে আক্রমণের কাহিনী শুনতেন না। এগুলো কন্ট্রোল করা যায় নাই কেন? কারণ 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। যেটা গণ আকাঙ্ক্ষা, এটা জনগণের ক্রোধের বিস্ফোরণ, জনগণের আকাঙ্ক্ষার বিস্ফোরণ। এবার এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। সেই জনগণের মধ্যে নানান রকম মানুষ আছে। সেই জনগণের সেই সবাইকে যখন আমরা এরকমভাবে মানে বলে ফেলতেছি যে জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়, তখন মূলত যেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি। এখন এটার জন্য আমরা কেউ দায়ী না। এটার জন্য দায়ী হলে শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা আমাদের রাজনীতি করতে দেয় নাই 15 বছর, যার ফলে আমাদের রাজনৈতিক ওপিনিয়নকে আমরা প্রকাশ্যে জানাইতে পারি নাই, যার ফলে আমাদের রাজনীতি না করে বিভিন্ন গুপ্ত পন্থায় একটা অন্য গণ আন্দোলনকে সামনে দাঁড় করায় দিয়ে এই আশায় অপেক্ষা করতে হয়েছে যে আওয়ামী লীগ সরকার ওভার রিয়াক্ট করবে এবং সেই ওভার রিয়াকশনের মধ্য দিয়ে একটা কোনো স্পেস বা স্কোপ তৈরি হবে। এবং সেই স্পেস স্কোপ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের যে 15-16 বছরের যার যত বিষয়ে যত রাগ, ক্রোধ, ঘৃণা, সেটার একটা উদ্গীরণ ঘটছে এবং মানুষ ইতিহাসের এজেন্ট হিসেবে নিজেকে পুনর্বার আবিষ্কার করছে। 5ই আগস্ট ঘটছে। কিন্তু এরপর কি? সংবিধান নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না, কারণ এই আমার কাছে এই কোয়াইট অনেস্টলি এই বিতর্কটা খুব একটা ভালো লাগে না। কারণ আমরা জানি যে অনেক ব্রুটাল রেজিম আছে যারা সংবিধানের গায়ে কোনো হাত না দিয়ে খুব সুন্দর সুন্দর কথা লেখা সংবিধান দিয়ে প্রচুর রকমের ব্রুটালিটি চালায় গেছে। কাজে এই যে আমরা একটা সংবিধানের ফিক্সিয়েশন, যে সংবিধানের কি হবে, সংবিধানের কি হবে, আমার কাছে মনে হয় না এটা এই মুহূর্তে খুব হেল্পফুল। আরও অনেক ছোট ছোট জিনিস আছে যেই প্রশ্নগুলো আমরা করতেছি না। আমাদের শ্রমনীতি কি হবে 5ই আগস্টের পর থেকে? আমরা কি আগের শ্রমনীতিতেই মুভ করব? ভারত বিষয়ক প্রচুর রেটরিক্যাল কথা হচ্ছে যে ভারতের সাথে এই করব, ওই করব, হ্যান ত্যান, কিন্তু ভারতীয় পণ্যের এবং ভারতীয়
মিডিয়ার যে আগ্রাসন, সেই আগ্রাসন রোখার জন্য আমরা কি বানিয়েছি গত 3 মাসে? আমরা ভারত নিয়ে 100টা খারাপ কথা বলছি, কিন্তু আমরা মানে কাউন্টার কি বানালাম? যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝবেন কেন এটা এত জরুরি। 2023 সালে টিএসসির সামনে একটা রবীন্দ্রনাথের ভাস্কর্য বানানো হয়েছিল, একটা কার্ডবোর্ড দিয়ে আমাদের কিছু সহযোদ্ধারাই শিমুল কুম্ভকারের নেতৃত্বে একটা রবীন্দ্রনাথের ভাস্কর্য বানিয়েছিল। সেটার মুখে টেপ ছিল। উদ্দেশ্য ছিল হচ্ছে ওইবার আদর্শ প্রকাশনীর স্টলে ফাহাম আব্দুল সালামের একটা বই বিক্রি করতে, ফাহাম আব্দুল সালামের বই আছে দেখে আদর্শ প্রকাশনীকে স্টল দিতে চায় নাই আওয়ামী লীগ সরকার। তো তার প্রতিবাদে বাক স্বাধীনতার পক্ষে একটা মুখে টেপ মারা রবীন্দ্রনাথ আমরা ওখানে বসাইছিলাম। তো যাই হোক, তখন অনেক কথাবার্তা হয়েছে যে এই যে পুরানো শাহবাগের ভূত ফিরে এলো ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা মূল মজাটা হয়েছে সেটা হচ্ছে ওই ভাস্কর্যটা তখন হচ্ছে আওয়ামী লীগ সরকার ভেঙেছে, মানে আওয়ামী লীগ সরকারের কথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে ভেঙেছে। 2024-এর 5ই আগস্টের পর গোটা ইন্ডিয়া জুড়ে ন্যারেটিভ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হয়েছে 5ই আগস্টের পর। এবার আমরা এখানে চিল্লাপাল্লা করতে পারি যে হ্যাঁ এটা কেন করলো, এটা করলো, কিন্তু আমার অল্টারনেটিভ মিডিয়া চ্যানেল কি? আমি কি 3 মাসে ইন্ডিয়া যে প্রোপাগ্যান্ডা করে সেই প্রোপাগ্যান্ডার উল্টায় আমার মিডিয়া স্ট্রাকচার কি হবে এটা তৈরি করতে পারছি? আমি সব জায়গায় হচ্ছে ভারত বিদ্বেষ দেশপ্রেমের সমান লিখে ছাপ্পা মাইরে বাইরে ঘুরতেছি, কিন্তু এটা তো গঠনমূলক কিছু না। মানে আমাকে তো কিছু বিল্ড করতে হবে, আমাকে কিছু বানাইতে হবে। সেই বানানোটার মধ্যে যেমন মিডিয়া পড়ে, সেই বানানোটার মধ্যে যেমন আমার দেশের নতুন করে প্রয়োজনীয় শ্রমনীতির পরিবর্তন এগুলা পড়ে, আপনার সংখ্যালঘু রাজনীতি বা এগুলিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন পড়ে। সেই কোনো কাজই আমরা করছি না। গত 3 মাসে আমাদের প্রোগ্রেস খুবই কম, এবং আমাদের আসলে যে জিনিসটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই এক অর্থে অপরাধী, মানে আইনি অর্থে। যদি কোনোভাবে শেখ হাসিনা রেজিম ফিরে আসে তাহলে আমরা সবাই কোনো না কোনোভাবে নানান মাত্রায় রিপারকাশনের সম্মুখীন হব। কিন্তু প্রশ্নটা হচ্ছে সে আসার পথটা কিভাবে তৈরি হবে? আপনি যদি যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন, যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন, যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন, তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে, তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয়? যদি ভালো হয়, যদি মন্দ হয় তাহলে তো হলোই, ভালো কাজ করতেছেন আমরা সবাই। কিন্তু যদি এটা ভালো হয়ে থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে সামনের দিনে আমরা সবাইকে ইনকর্পোরেট কীভাবে করব। কারণ এই 5ই আগস্টের পরে যে রাজনীতি হচ্ছে তা অন্তর্ভুক্তির রাজনীতি না, তা বহির্ভুক্তির রাজনীতি। আমি জাস্ট একটা কথা বলে শেষ করব। হয়তো কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেক অগোছালো হলো, হয়তো কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেক, এখন আমাকে কি কেউ কিছু বলছিলেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমাদের আসলে যেই জায়গাটা বোঝার খুব খুব প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে। এটা যে গণ অভ্যুত্থান এটা আমরা চোখে দেখছি, এটা স্বীকার অস্বীকার করার কিছু নাই। কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু কোনো কম্প্রেহেন্সিভ দৃষ্টিভঙ্গি নাই, কাজেই এখন জনগণের মধ্যে নানান মানুষ নানান বিষয়ে তার নানান মত দিবে। আমরা যে অন্যায়টা করতে পারি না সেটা হলো আমাদের ব্যক্তিগত মত, যেই মত আমরা কখনো প্রকাশ করি না। আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে, কেন? আপনি অভ্যুত্থানের কোথাও লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? আপনি কোথাও বলছেন যে হচ্ছে এইটা হচ্ছে আপনি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবেন? তাহলে এগুলার তো কোনো প্রকাশ্য বিবরণ ছিল না। এগুলো আমিও চাই, কিন্তু এগুলা যে চায় না সে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি করতেছে। এই বক্তব্য বা এই রেটরিক বা এই স্পিরিট আমাদের দেশকে, আমাদের জাতিকে আরও ভাঙবে। এই ভাঙনটা এখন কাম্য না। আমরা সবাই গত 16 বছর একটা চূড়ান্ত অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এখন সময় একটা গণতান্ত্রিক স্পেস নির্মাণ করার, এবং সেটা শুধুমাত্র এই ঠান্ডা ঘরগুলোতে বসে হবে না। সেটার জন্য আপনার চূড়ান্ত বিরুদ্ধ মত যার, তাদের সাথে হাসিনাগিরি না করে তাদের যেই মত সেই মতকে সম্মান করতে হবে। গণতন্ত্রের শুরুটা হয় অন্যের মতকে সম্মান করার মধ্য দিয়ে। আমি জানি না আমরা অন্যের মতকে সম্মান করতে এখনো কতটা প্রস্তুত। ধন্যবাদ।